অরুর চোখ মুখে লালচে আভা, শ্বাস প্রশ্বাস এবং বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। কাছাকাছি এসেই ঠোঁটের হাসির রেখা দীর্ঘ হয় ওর। চাঁদের মতো জ্বলজ্বল করছে চোখজোড়া। এই চোখে চেয়ে তন্ময়ের বুকের চাপা যন্ত্রণাটুকু নিদারুণ সুখময় অনুভূতিতে রূপান্তরিত হলো। অশান্ত অস্থির তোলপাড় চলিত বক্ষে ঝিরিঝিরি শান্তির বর্ষণ নামল যেন। পৃথিবীর শুদ্ধতম প্রাণস্পন্দন হাসির রেখা ধরে রাখা ঠোঁটজোড়ার দিকে তাকিয়ে বলল, বোকার মতো এত হাসার কি হলো? ওড়নার কোণ মোড়াতে থাকা অরু লাজুক হাসে। আঁকা বাঁকা ভঙ্গিতে তাকিয়ে ফকফকে পরিষ্কার দাঁত দেখিয়ে বলে, আমি অনেক খুশি। তন্ময় দৃষ্টি ফিরিয়ে আনে, অস্পষ্ট স্বরে শুধায়, কেন? অরু হেলে দুলে পা জোড়া নড়াচড়া করে, নূপুর জোড়া প্রতিধ্বনি তুলে ঝনঝন শব্দে। হেসে হেসে বোকার মতো বলে, এমনি। পাশ দিয়ে রিক্সা যাচ্ছে, হুটহাট গাড়ি দেখা দিচ্ছে। তন্ময় অরুর মাথায় ডান হাত চেপে সাইডে নিয়ে আসে। সে নিচে দেওয়ালের মতো ওর সামনে দাঁড়ায়। প্যান্টের পেছন পকেট থেকে মানিব্যাগ বের করতে করতে প্রশ্ন করে, পড়াশোনা ঠিকভাবে হচ্ছে? না। কেন না? অরু চুপ মেরে আছে। তন্ময় দোকানের টাকা মিটিয়ে ফিরে তাকায়, ধমকের সুরে বলে, না কেন? অরুকে মিনমিন গলায় বলতে শোনা যায়, আমায় পড়াবেন না? তন্ময়ের মুখমণ্ডলের পরিবর্তন হলো না। গলার স্বর ও রুক্ষ রয়ে গেল, অথচ ভেতরে প্রশান্তি। সে তো এটাই চাচ্ছিল, অরু আসুক প্রতিদিন, চোখের সামনে থাকুক। সারাদিন পর একটি বার দেখতে পারলে ক্লান্তির নিস্তার ঘটবে, ভালো ঘুম হবে। খুব সাবলীল গলায় হুকুম করে, চলে আসবি কাল সন্ধ্যা 6টায়, আমি চাচ্চুকে বলে রাখবো। অরু লাফিয়ে উঠল, খুশিতে চকচক করছে সম্পূর্ণ ও নিজে। তড়িঘড়ি গলায় বলল, আচ্ছা, আমি তার আগেই চলে আসব। খুব মন দিয়ে পড়াশোনা করব, একদম ফাঁকিবাজি করব না, একটুও জ্বালাবো না। তন্ময় অদেখা হাসে, আর মনে আওড়ায়, যত খুশি জ্বালা, যত খুশি ফাঁকিবাজি কর, আমি আছি তো সহ্য করার জন্য, তোকে আগলে রাখার জন্য। অরু ছটপট করছে, আরে আরে তাকাচ্ছে। সবসময় এভাবে তাকায়, এই যে এভাবে যে তাকায়, ওকে বোঝে তন্ময় সব দেখে, আগাগোড়া জানে। এমন হাবভাব কতটা অশান্ত করে তাকে বোঝে। অশান্ত, অবিন্যস্ত ও যে সর্বনাশের পুনরাবৃত্তি। এতক্ষণ শুধু এক পলক দেখতে চেয়েছিল, অথচ এখন এখন তো ইচ্ছেগুলো ক্রমশ বেড়ে চলেছে। রাত হচ্ছে, অরুর ফিরে যাওয়া দরকার, কিন্তু তন্ময় বলতেই পারছে না চলে যেতে। এই রাস্তার আলোয় চাঁদের রূপে সবকিছু যেন এক মোহ। এই মোহ থেকে দূরে যেতেই ইচ্ছে হয় না, কিন্তু সবসময় ইচ্ছেরা পূর্ণতা পায় না। তন্ময় হাত ঘড়িটা দেখে বলে, খাওয়া দাওয়া করছিস না কেন? কি সমস্যা? আমি যেন আর না শুনি এসব। ঠিক মতো খাওয়া দাওয়া করবি, এখন যা বাসায়। অরু ঠাই দাঁড়িয়ে রইল। তন্ময় তারা দিল না, তাকিয়ে থাকলো। একসময় নিজেই পা ঘুরিয়ে হাঁটা ধরলো মেয়েটা। যাওয়ার পথে কয়েকবার ফিরে তাকালো। দরজার ভেতরে ঢুকতেই দৃষ্টি ফিরিয়ে আনে তন্ময়। মাথার ওপরে তখন চাঁদটা জ্বলজ্বল করছে। তন্ময়ের ডিপার্টমেন্টের মেয়েগুলো উগ্র স্বভাবের, সারাদিন গসিপ করে বেড়ায়, আচার আচরণের সভ্যতা নেই। তন্ময়কে সবখানে ফলো করে। ইরাপতি নামের মেয়েটা তো সেদিন ইনিয়ে বিনিয়ে প্রপোজও করে বসলো। ফেসবুক রিকোয়েস্ট দেওয়া, নাম্বারে কল দিয়ে বিরক্ত করা তো আছেই। প্রত্যেক দিন লাঞ্চ টাইমে টিফিন বাক্স নিয়ে সামনে আসবে, আজও তাই। তন্ময় ফাইলস গোছগাছ করছিল, ওই সময় ইরাবতী আসে, হাতে নিত্যদিনের মতো টিফিন বক্স। পাত্তা না পেয়ে একটু কেশে নিজের আশার বার্তা বোঝায়, মিষ্টি গলায় শুধায়, ডিরেক্টর, লাঞ্চ টাইম এখন, ক্যান্টিনে যাবেন না? না, একটু বেরোবো। কারোর সাথে দেখা করতে? জি। কে জানতে পারি? তন্ময়ের ফাইলস গোছানো শেষ, সেলফোন বেজে ওঠে সেই সময়। কল রিসিভ করে যেতে যেতে বলে যায়, বোন। অফিস বিল্ডিংয়ের পাশেই একটা কফি শপ, সেখানেই এসেছে সাবিহা। থমথমে মুখে বসে তন্ময় দরজা ঠেলে প্রবেশ করেই
বোনের শক্তপোক্ত মুখখানা দেখে নিল। তার আর মায়ের ওপর সাবিহা ভীষণ রেগে রেগে মেগে কথাবার্তা বন্ধ রেখেছিল। কল দিলেও ধরছিল না। অবশ্য ওর রাগার উপযুক্ত কারণ আছে। তন্ময় গিয়ে পাশের চেয়ারে বসে। সাবিহার নাক ফুঁসছে, ঠোঁটে ঠোঁট চেপে, এই কেঁদে ফেলবে ভাব। তন্ময় হতাশ মুখে হাত বাড়ায়। তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে। মাথা রেখে সাবিহার সে কি কান্না! কান্নার তোড়ে মেয়েটা শ্বাস নিতে পারছে না। মুখমণ্ডল চোখের জলে ভিজে একাকার। এত কাদার কি হলো? কখন থেকে এক নাগারে কেঁদে যাচ্ছে। তন্ময় মাথায় হাত রাখে, চুলের ওপর হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলে, হয়েছে তো, আর কাঁদে না। দেখি, মুখ তো লাল করে ফেলেছিস, পানি খা। তন্ময় পানির বোতলের ঢাকনা খুলে সাবিহার হাতে ধরিয়ে দেয়। দু চুমুক পানি খেয়ে বোতল টেবিলে রাখে সাবিহা। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। তন্ময় দুটো কফির অর্ডার করে, তার জন্যে সাধারণ কফি আর সাবিহার জন্যে কোল্ড ওয়ান। সাবিহা নিজেকে শান্ত করে, টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নেয়, নাক টেনে ভাইয়ের দিকে তাকায়, অভিমানী গলায় বলে, আমি তো তোমার কেউ না, মায়েরও কেউ না, আমি কারও কেউ না। তন্ময় হাসে। সাবিহার লাল নাকে টোকা মেরে বলে, রাগলে তোকে মায়ের মতো দেখায়, আর হাসলে তোমায় বাবার মতো দেখায়। বলেই ফিক করে হাসে সাবিহা। হাসতে হাসতে দুলে পড়ে ভাইয়ের ওপর। নিজের ফোন বের করে একটা ছবি দেখিয়ে বলে, দেখ দেখ, এই ছবিটায় তোমার আর বাবার মুখমণ্ডল একদম এক লাগছে। ছবিটা তাদের বাগানের। তন্ময় আর মোস্তফা সাহেব পাশাপাশি চেয়ারে বসে। পিছনে হরেক রকম ফুলের সমাহার। নীল সাগরের আসমান মাথার ওপর, চারিপাশে সবুজ গাছপালা। হাতে দুজনের চায়ের কাপ, দুজনের দৃষ্টি অদূরে। ছবিটি সাইডে থেকে তোলা, তুলেছে সাবিহা। আদুরে চোখে তন্ময় ছবিটি দেখল, অন্যমনস্ক গলায় প্রশ্ন করে, বাবা কেমন আছে? ভালো না, মন মরা হয়ে থাকে, খুব কষ্ট পাচ্ছেন। আমি জানি তুমি আর মাও পাচ্ছ, আর আমাকে তোমরা সবাই মিলে কষ্ট দিচ্ছ। আমার এসব ভালো লাগছে না ভাই, সব ঠিক করে দাও না। এরই মধ্যেই কফি চলে এসেছে। কফি খেতে খেতে দুই ভাই বোনের মধ্যে অনেক কিছু নিয়েই কথাবার্তা হলো। আলাপ আলোচনার শেষ নেই। সাবিহা সব কিছু নিয়ে একের পর এক টপিক তুলছে, কথার ফুলঝুরি নিয়ে বসেছে। সামনেই পবিত্র ঈদ উল ফিতর। রমজান মাসের শুরু হবে কাল বাদে পরশু থেকেই। জবেদা বেগমের মন খারাপ, ভীষণভাবে খারাপ। বাড়ি ছেড়ে এই প্রথম ঈদ তারা তন্ময়ের। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। রাত ভোর তন্ময় মায়ের পাশেই থাকলো, বারবার করে বলল, আমি দিয়ে আসি, বাসায় ফিরে যাও, তুমি ছাড়া ঈদের মজা আছে? জবেদা বেগমের কান্নাকাটির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তিনি কড়াকড়ি গলায় বললেন, আমি গেলে তোর কি হবে? আমার ছেলেকে আমি একা ফেলে যাব? অসম্ভব। অসুস্থ হয়ে পড়বে মা। হব না? আচ্ছা শোন না বাবা, ভাবছিলাম ইফতারি তো আমি নিজের হাতে প্রত্যেকবার করি, ওরাও আমার হাতের খাবারই অভ্যস্ত, তাই ভাবছিলাম রমজানের ইফতারি এখান থেকে বানিয়ে পাঠালে কেমন হয়? ভালো হয়, লিস্ট করে দাও, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ ভালো বলেছিস, এখনই করে রাখবো। আর শোন, আমি চাচ্ছিলাম সাবিহা, উরু, দীপ্ত, আকাশ ওরা সবাই একদিন না হয় এখানে ইফতারি করুক। এখন প্রথম রোজায় আনা তো ঠিক হবে না ওদের। প্রথম রোজার ইফতারি এখানে করলে ওই বাড়িটা খালি খালি রাখবে, বরঞ্চ দ্বিতীয় রোজায় ওরা এখানে এসে ইফতারি করবে। তোর চাচ্চুকে বলে রাখিস, প্রথম রোজায় বরং তোর বন্ধুদের দাওয়াত কর। ছেলে মেয়েগুলো এত আদুরে, ওদের বাসায় আসলেই বাড়িঘর জলজল করবে। তন্ময় মাথা দোলায়। বন্ধু বান্ধবদের আগের থেকেই জানিয়ে রাখে তারাও রাজি। জবান দিয়েছে সন্ধ্যার আগেই হাজির হবে। পরের দিন বিকেলের ঘটনা। তন্ময় অফিস ছেড়ে দ্রুত ফিরে বাজার করবে বলে বাড়ির কাছাকাছি আসতেই দেখে ছোটোখাটো একটা ট্র্যাক দাঁড়িয়ে। ট্র্যাকে ভর্তি সরঞ্জাম। রান্না বান্নার কি নেই সেখানে?
চাল ডাল তেল আটা থেকে ধরে সব কিছু, সেগুলো ওঠানো হচ্ছে 5 তলায়। জবেদা বেগমকে দেখা গেল বেকুব বনে দাঁড়িয়ে থাকতে। তন্ময়কে দেখেই তিনি ছুটে আসলেন। তন্ময়কে আর জিজ্ঞেস করতে হলো না কি হচ্ছে, সে নিজেই বুঝে নিয়েছে। তার বাপ চাচাদের ছাড়া আর কার কাজ এগুলো? এর মধ্যেই কল এলো আনোয়ার সাহেবের। তিনি প্রাণ খুলে হাসছেন। হ্যাঁ শোনো আব্বু, সব কিছু পাঠিয়ে দিয়েছি। সাহায্যের জন্য রূপালী আমাকেও পাঠাবে। ভাবি রান্নাবান্না ছাড়া কি রমজান মাস উপভোগ করতে পারবো? আর ভাই বা কীভাবে রোজা রাখবে ভাবির হাতের খাবার ছাড়া? এই সূত্রপাত ধরে রাতেই রূপালী আন্টি হাজির। কোমরে ওড়না বেঁধে তিনি সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েছেন। একদিক দিয়ে ভালোই হলো, একা একা জবেদা বেগমের পক্ষে এত কাজ করা অসম্ভব ছিল। প্রথম রোজার দিন অফিস ছুটি। রাতে সেহেরি খেয়ে নামাজ পড়ে শুয়েছিল তন্ময়, তাই বেলা করে এখনো শুয়ে। আধো ঘুমে সে সজাগ, আবার ঘুমের ঘোরে। এর মধ্যেই আবছা মেয়েলি চিকন গলার স্বর শুনতে পেল। অরু এসেছে। নুপুরের শব্দও তো কানে এসে ঠেকছে। কখন এলো? মাত্রই বুঝি। ভাবনার মধ্যেই দরজা ঠেলে কারো প্রবেশের শব্দ। শব্দহীন ভঙ্গিতে হাঁটছে। তন্ময়ের ঘুম পুরোপুরি কেটে গেল, তবে উঠল না। ঠাই সেভাবেই শুয়ে রইল যেন গভীর ঘুমে। চোখের পাপড়ি অবধি নড়ছে না। অনুভব করলো অরু বিছানার কোণে এসে বসেছে, খুব ধীরে সুস্থে, যেমন ভীষণ ভয়ে আছে। মাথাটা ঘুমন্ত তন্ময়ের দিকেই ঝুঁকানো। বিড়বিড়িয়ে কী সব বলছে। এর মধ্যেই তন্ময় একটি বাক্য শুনে নিল। ঘুমন্ত তন্ময় ভাই বেশি সুন্দর নাকি সজাগ তন্ময় ভাই? এই বাক্যের মাথামুণ্ড তন্ময় বুঝল না। তার বোঝার আগেই অরুর হাত এলো তার গালে। নরম হাতের স্পর্শ তার দাড়ির ওপর পড়ল এবং পরপরই চলে গেল। ছুঁয়েই মেয়েটা হন্তদন্ত ভঙ্গিতে ছুটে পালিয়েছে। পালানোর পূর্বে দুয়ারে হোঁচটও খেয়েছে। অনেকক্ষণ পর তন্ময় চোখ মেলে তাকায়, গাল ছুঁয়ে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে। বুকটা ধরপড় করছে। অরু তাকে যেভাবে জ্বালায় সেভাবে অরুকে জ্বালালে কেমন হয়? খুব সভ্য ভদ্র একদল লম্বা চওড়া পুরুষদের উপস্থিতি ঘটল ইফতারির আগ মুহূর্তে। তাদের মধ্যে থাকা একমাত্র সুহানি নামের নারীকে দেখালো জেরির মতো। ছোটখাটো পুচকে, অথচ সুহানি লম্বায় 5 ফুট 6। হাত তাদের এক একজনের ফাঁকা, কিচ্ছুটি নেই। খালি হাতে এক একজন নিঃশব্দে প্রবেশ করছে। এর অবশ্য কারণ রয়েছে বড়সড়। সেবার এক গাদা জিনিসপত্র নিয়ে এসেছিল। এবারও যদি তা করে, শান্তশিষ্ট তন্ময় যুদ্ধের ঘোষণা দেবে। সেই যুদ্ধে জ্বলে পুড়ে ছারখার হওয়া ছাড়া করার কিচ্ছু থাকবে না। তন্ময় তাদের শান্তশিষ্ট বন্ধু হলেও ভীষণ ভয়ানক যখন সে সত্যিকার অর্থে রাগে। এত বছরের বন্ধুত্বের ফজিলত হচ্ছে ছেলেটাকে আগাগোড়া জেনে নেওয়া। দুয়ারের সামনে থেকে সবাই ভদ্রতা বজায় রেখে স্পষ্ট শব্দে সালাম ছুড়ল রান্নাঘরের কাজে ব্যস্ত থাকা জবেদা বেগমের পানে। এর পরপরই আসল চেহারা বেরোলো ভদ্র সভ্য পুরুষগুলোর। বুড়ো বয়সে এরা জুতো চোরা আগে ভাগে খুলে চটজলদি বাড়িতে ঢোকার একরকম যুদ্ধ করছে, ঠিক অনেকটা ভার্সিটির অডিটোরিয়ামে সর্বপ্রথম উপস্থিত হবার প্রতিযোগিতার মতো। সুহানি মেয়ে মানুষ বিধায় রক্ষা পেল। আরামসে জুতো চোরা খুলে প্রথমেই বাড়ির ভেতর প্রবেশ করে। অলস মুখে ফিরে চেয়ে দেখে এই দামড়া ছেলেদের অদারুণ দৃশ্যটি। রূপালী সহ শাহজাহান বাড়ির গার্ডেন কেয়ারটেকার করা ফজিলাত তুন্ডেছা এবং ড্রাইভার রফিক মিয়া উপস্থিত আছেন ফ্ল্যাটের লিভিং রুমে। তারা তিনজন ভীষণ ব্যস্ত খাবার ভর্তি বড় বড় বোল ট্রান্সফার করতে। জবেদা বেগমের হাতের তৈরি ইফতারি সহ হরেক রকমের রান্নাবান্না একে একে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় রাখা গাড়িতে তোলা হচ্ছে। ঘ্রাণে লিভিং রুমের চারদিকে মম করছে। টিকতে না পেরে মাহিন সহ বাকিগুলো হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে তন্ময়ের রুমে। সেখানেও রক্ষা নেই এই ঘ্রাণ থেকে। পেটের ভেতর থেকে ডাক শোনা গেল। মাহিন হাউমাউ করে উঠল। ক্ষুধা লাগছে এই বিষয়টা মস্তিষ্কে আসতে না দেবার যুদ্ধ নিজের সঙ্গে চালাচ্ছে। হাত ঘড়িতে নজর দেওয়া শেষ শতবার। রিয়ান বিছানায় শুয়ে আছে, মুখে বালিশ গুজে।
সৈয়দ ভালো ছেলের মতো বসে, মুখ জুড়ে অসহায়ত্ব লেপ্টে। ইব্রাহিম ফোন টিপছে মনোযোগ সরাতে। তন্ময় সেই সময় বেরোলো বাথরুম থেকে। অফিস থেকে সে এসেছে আধা ঘন্টা আগে। এসেই টুকটাক কেনাকাটা করতে নিচে নেমেছিল। সেগুলো মায়ের হাতে ধরিয়ে গোসল নিয়ে বেরোলো সবেমাত্র। বন্ধুদের দিকে তাকিয়ে দৃষ্টি ফেললো দেয়াল ঘড়িতে। 5:30 মাত্র। আজ ইফতারের সময় 6:12। আধা ঘন্টার মতো সময় আছে। মাথা মুছে তন্ময় রুম থেকে বেরোয়। খাবার দাবার নেওয়া কমপ্লিট। ইতিমধ্যেই জবেদা বেগম ডাইনিং সাজাচ্ছেন। তন্ময়কে দেখতে পেতেই তিনি শুধালেন, শোনা বাবা, 3 রকমের শরবত করেছি, লেমন, ম্যাঙ্গো আর অরেঞ্জ। আর কিছু করা লাগবে? ওদের কার কোন ফ্লেভারের শরবত পছন্দ জিজ্ঞেস করতেই তো ভুলে গিয়েছিলাম। তন্ময়ের জবাব দিতে হলো না। রুম থেকে বেরিয়ে আসা মাহিন দাঁত দেখিয়ে বলল, আন্টি, আপনার হাতের সাধারণ পানীয় অমৃত, তাই এসব চিন্তাভাবনা বাদ। যা দিবেন তাই পেটে ঢুকে যাবে। আর এমনিতেও আমার লজ্জা শরম কম, সবই খাবো। জবেদা বেগম হাসলেন, বিড়বিড়িয়ে বললেন, পাগল ছেলে। আজান দিতে তখনও 10 মিনিট বাকি। ইতিমধ্যেই চেয়ার জুড়ে সবাই বসে। আজানের অপেক্ষায় টেবিলে সব রকম ফল ফলাদি সাজানো। ঠান্ডা ঠান্ডা 3 রকমের শরবত। ইফতারি মাখাতে শুরু করেছে তন্ময়। দেখা গেল খাবার খাওয়ার পূর্বে পানি খেয়েই পেট ফুলিয়ে ফেলেছে এক একজন। পর্যাপ্ত খেয়ে একটু রেস্ট নিয়ে তন্ময় বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়ল। মসজিদে নামাজ পড়ে ওরা হাইওয়েতে গাড়ি নিয়ে বেরিয়েছে। গাড়িটা থেমেছে হাইওয়ে শেষের চায়ের স্টলের সামনে। সবগুলো একসঙ্গে বেরিয়েছে। চায়ের সঙ্গে সিগারেট। তন্ময় চাটা শেষ করে একটা সিগারেট ধরিয়েছে। জ্বলন্ত সিগারেটে কয়েক টান দিতেই সেলফোন বেজে ওঠে। অরুর মুখশ্রী স্ক্রিনে কল দিচ্ছে। এই অবুঝ মেয়ে অকারণে কল দেওয়ার সাহস করে না। তন্ময় হুটহাট ধমক দেয় বিধায় হয়তো কোনো কারণে দিয়েছে বোধহয়। তন্ময় রিসিভ করছে না। চোখের সামনেই উচ্চ গলায় মাহিন আর রিহান 18+ ভাষায় তর্কাতর্কি করছে। মাহিন তর্কের মাঝেও তন্ময়ের রিংটোন শুনেছে। সঙ্গে সঙ্গে হ্যাংলামি শুরু করে। অরু নাকি? কল ধর না। বন্ধু বান্ধবদের ওপর একটুও বিশ্বাস নেই তোর। এমন অল্প বিশ্বাসে আমরা ভবিষ্যৎ পাড়ি দিব কিভাবে? হ্যাঁ, জানিস কতদূর যাওয়ার আছে আমাদের? ধর কলটা, একদম চুপ থাকবো, বিশ্বাস রাখ। তন্ময় ফোন বের করলো পকেট থেকে। মাহিনের চোখ জোড়া জল করে ওঠে। পর মুহূর্তেই ওর চোখের সামনে তন্ময় ফোনখানা সাইলেন্ট করে পুনরায় পকেটে ঢুকিয়ে ফেলল। মাহিনের উজ্জ্বল চোখের চাহনি নিভে গেল। নাক কুঁচকে বিড়বিড় করলো, বিশ্বাস ছাড়া বন্ধুত্বের দাম আছে? আজকাল সত্যিকারের বন্ধুত্বের বড়ই অভাব। বাড়ির নিচে এসে তন্ময় কল ব্যাক করলো। অরু যেন ফোন নিয়েই বসেছে। এক রিংটোন হতেই কল রিসিভ করেছে। হ্যালো। তন্ময় কাঁধে চেপে ফোন কানে গুঁজে দুহাতে সিগারেট জ্বালায়। বাসায় ফিরে আর খাওয়া সম্ভব না। সে সচরাচর পরিবারের সামনে সিগারেট খায় না, তাও দিনে 2-1টা। সিগারেটে প্রথম টান মেরে অস্পষ্ট স্বরে শুধায়। অরুর গলার স্বর ছোট, অনেকটা ফিসফিসিয়ে বলা, যেন লুকিয়ে চুরিয়ে কথা বলছে। আজ আসতে পারেনি পড়তে। আনোয়ার সাহেব সন্ধ্যার আগেই কল করে বলেছিলেন বিষয়টা। তখন আরুর চাপা কণ্ঠ ও সে শুনেছে। বারবার বলছিল, না, আমি যাব পড়তে। কেন না করছো? পরপরই মোস্তফা সাহেবের গম্ভীর কণ্ঠে চুপ করেছিল মেয়েটা। সেসব মনে করেই তন্ময় নিঃশব্দে হাসে। মুখে বলে, আচ্ছা। আমি কিন্তু আসতে চেয়েছিলাম। কেন আসিসনি তাহলে? চাচু বলল আজ থাক, তারপর কিছু কি আর বলা যায়? আমি তো বড়দের খুব শ্রদ্ধা করি, তাদের মুখের উপর একটা কথাও বলি না। তন্ময়ের ঠোঁটের হাসি দীর্ঘ হয়, চোখে এক রাশ স্নেহ। হ্যাঁ। জানেন আজ কি হয়েছে তন্ময় ভাই? কি?
রোহান স্যারের ইংলিশ ক্লাসের টেস্ট এক্সামে আমার হাই স্কোর। স্যার আমাকে একটা পেন দিয়েছেন, বিউটিফুল পেন। সাথে এও বলেছেন আমি খুব লক্ষ্মী মেয়ে, সব পারি কিনা। আমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে। তন্ময় সিগারেট মুখে কেশে ওঠে, কালো ধোঁয়া উড়িয়ে আহ্লাদী ভঙ্গিতে মাথা দোলায়। দুষ্টুমি মাথায় চাপতেই সে গম্ভীর স্বরে বলে, ভুল বলেনি, ঠিকই বলেছে। আমাদের বাড়ির মেয়ে তো আমরা যার তার হাতে তুলে দেব না, ভাগ্যবান কারো হাতেই তুলে দেব। অরু কিছুক্ষণ হাঁসফাঁস করে কল কেটে দিল। তন্ময় এবার শব্দ করে হেসে ওঠে। মেসেজ রিংটোন বাজতেই স্ক্রিনে তাকায়। অরুর মেসেজ, আমি যাকে তাকে বিয়ে করব না, মোটেও না। আমি কাউকেই বিয়ে করব না। তন্ময় ধীরে সুস্থে সিগারেট টানে, অন্য মনস্ক ভঙ্গিতে সামনের রং বেরঙের গাছটার পানে তাকিয়ে রয়। অবুঝ প্রেয়সী দিন রাত বুকের ভিতরটা ক্ষত বিক্ষত করে, আলগোছে মলম লাগায়, অথচ দিন শেষে কিছুই বোঝে না, কিছুই জানে না। পরের দিন সন্ধ্যায় খুব আগেই বাচ্চারা সব হাজির। অরু, দীপ্ত, আকাশ এবং রুবি ঢুকতেই শান্তশিষ্ট ফ্ল্যাট উজ্জ্বল হয়ে উঠল। চেঁচামেচি করে মাথায় তুলেছে সব। তাদের পাশের বাড়ির অয়নকেও বাচ্চাদের পিছনে দাঁড়ানো দেখা গেল। ছেলেটাকে জবেদা বেগম দাওয়াত করে নিয়ে এসেছেন। আজ সকালে বাজারে হাঁটাহাঁটি করার সময় দেখা হয় দুজনের। ভদ্র সভ্য ছেলেটা বাজারের ব্যাগ বয়ে নিয়ে এসেছে অনেকটা রাস্তা, তাই সে দাওয়াত দিয়ে এসেছে আজ আসবার। জবেদা বেগম ব্যস্ত নয়নে দুয়ারের পানে তাকিয়ে, সাবিহা কি আসেনি? মেয়েটাকে দেখার জন্যে নয়ন জোড়া প্রত্যাশায়। তিনি ভাবলেন হয়তো আসেনি। সে মুহূর্তেই সাবিহাকে গোমরা মুখে ঢুকতে দেখা গেল। জবেদা বেগম চেষ্টা করলেন চোখের জল লুকানোর, অথচ মেয়ের চোখের সঙ্গে চোখ মিলতেই কেঁদে ফেললেন। শান্ত নেই সাবিহাও, মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ওঠে। তাদের কান্নাকাটি দেখার ফুরসত আসলে অরু আর দীপ্তর নেই। দুজন ঘ্রাণ শুকতে শুকতে রান্নাঘরে ঢুকেছে। মায়ের কথা মতো তন্ময় ফোন করে চাচুকে জানালো আজ সবাই এখানেই থাকবে। আনোয়ার সাহেব সম্মতি দিয়েছেন। অবশ্য সে তার বাবার গম্ভীর স্বরে বলা, সব বাচ্চারা ওখানে থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে না শুনেছে। মানুষটা তাদের কতটা মিস করছে তা তার হাবভাবেই স্পষ্ট। কথাবার্তা শেষ করে লিভিং রুমের সোফায় বসে। অয়ন আর আকাশ পাশেই। তিনজন তারা ক্রিকেট দেখছে। দীপ্ত বসেছে তন্ময়ের কোলে, হাতে তার তন্ময়ের ফোন। সাব ওয়েসার্ভ খেলছে সে। তার ঝাঁকড়া চুলগুলো তন্ময়ের থুতনিতে ঠেকে, মুখ বন্ধ নেই। বাড়িতে ঘটে যাওয়া সব কিছুই বলছে। এক পর্যায়ে বলা শুরু করলো অরুকে নিয়ে। আপত সেই সকাল থেকে পাগলের মতো সারা বাড়ি ঘুরছিল, ঢোকডাল পিটিয়ে তাড়া দিয়েছিল আমাদের। তার জন্যই তো বিকেলে বিকেলে চলে এসেছে। আসার কথা ছিল সন্ধ্যায়। অরু আপু আমার মাথায় জুটিটাও করতে দিল না। জুতো পরতে নিয়েছিলাম, পরে সেগুলো পরতে লেট হয়ে যাবে। স্যান্ডেল পরতে, বইগুলো আনতে দেয়নি, হোমওয়ার্কও করা হয়নি। ভাগ্যিস কাল অফ ডে। টেলিভিশনে চোখ থাকলেও কান দীপ্তর প্যাচাল শুনতে ব্যস্ত। তন্ময় মন দিয়ে সবটাই শুনল এবং আরেকটা জিনিস খেয়াল করলো, অয়নের দৃষ্টি। বারবার ও সাবিহার দিকে তাকাচ্ছে না। বিষয়টা সে ঠিকঠাক বুঝতে পারল ইফতারির সময়। ছেলেটা অগোচরে লুকিয়ে সাবিহার মুখের দিকে তাকায়, আবার চোখ ফেরায়। পবিত্র দৃষ্টি। ছেলে মানুষের পছন্দের সীমানা আকাশ ছোঁয়া। তাদের মনে কখন কে ঢুকে পড়ে বোঝা মুশকিল। অয়নকে সে ছোট থেকে চেনে, ভীষণ ভদ্র ছেলে, কোনো খারাপ রেকর্ড নেই। তাই আর সে তেমন কোনো মাথা ঘামালো না। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, তাই একসঙ্গে অনেক সময় কাটাবে, এটাই সাবিহার উক্তি। আড্ডা দিবে, মজা করবে, সেই সূত্র ধরে ৮টার পর একজোট হয়েছে সকলে। লিভিং রুমের কার্পেটে গোল হয়ে বসেছে। তাদের মধ্যে একটি পানি ভর্তি ওয়াটার বোতল। এই বোতলটা ঘোরানো হবে, চারদিক বোতল ইশারা করবে, তাকে দুটো অপশন দেওয়া হবে, ট্রুথ নাকি ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করা হবে তার সত্য জবাব দিতে হবে, আর ডেয়ার নিলে সাহসের পরিচয় দিতে হবে, অর্থাৎ যা বলা হবে করতে হবে।
বোনদের মধ্যে তন্ময় সকলের বড় এবং শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে নিয়ে রংতামাশা করাটা কঠিন ব্যাপার বটে। উটকো কিংবা অযথার্থ প্রশ্ন দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারছে না। মনে প্রাণে ভয় পাই কিনা, সেক্ষেত্রে যখন বারবার বোতলের মুখে ওর দিকে থামছে, সবাইকে বিশেষভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে। অরু পিনপিনে গলায় শুধায়, এবার আমি ধরি। আকাশ কপাল কুঁচকে বলে ওঠে, তুই বেচতে দিবি সব। আমি একটা দারুণ ডেয়ার দিব তন্ময়কে, যদিও ডেয়ার নেয়। কিন্তু আমি তো একবারও ধরার চান্স পেলাম না ভাইয়া। অরুর গলায় একরাশ অভিমান। সাবিহা আর চোখে নিজের ভাইয়ের দিকে চায়। তন্ময় ও অভিমানী অরুর পানে চেয়ে নিশ্চয়ই সেও চাচ্ছে অরু প্রশ্ন করুক। ভাইয়ের মন রাখতেই সাবিহা আকাশের পিঠে চড় মেরে বলে, ভাইয়া তুমি চুপ করো, এবার আমাদের অরু রানী ধরবে। ধর ধর। অরুর মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে, খুশিতে গদগদ কণ্ঠই বলে, ধরছি তাহলে। হ্যাঁ তন্ময় ভাই, আপনি রেডি? রুবি শব্দ করে হেসে বলে, ভাইয়া কি ফুটবল খেলতে যাবে যে তৈরি হতে হবে? তুই ধর। অরুর খুশিতে ব্যাঘাত ঘটল না। মনের মধ্যে আকাশ কুসুম চিন্তা ভাবনা আর চোখ মুখে প্রত্যাশা নিয়ে শুধায়, ট্রুথ নাকি ডেয়ার? তন্ময় কিছুটা আগ্রহী বটে, অবশ্য মনে প্রাণে সে জানে অরু কেমন প্রশ্ন করতে পারে। তবুও বিশেষ ভাবল না। বোকা অরু গদগদ কণ্ঠের জবাবে বলে, ট্রুথ। অরুকে নড়ে চড়ে বসতে দেখা গেল। চোখের মণিতে তারার মেলা হচ্ছে। সে চাচ্ছিল যেন তন্ময় ট্রুথ নিক। উত্তেজিত গলায় প্রশ্ন করে, আপনার মনের মানুষ আছে? থাকলে কে সে? নিস্তব্ধতা বয়ে গেল চমৎকার ভঙ্গিতে। শ্বাস প্রশ্বাস আটকে সবাই তন্ময়ের জবাবের অপেক্ষায়। এই প্রশ্নটি আকাশও করার সাহস পায়নি। যদি খেলার পর তন্ময় তাকে চিপা মার দেয়, কিন্তু অরুর সাহস আছে। এই মেয়ে বোকা হলেও মাঝে মধ্যে খুব কাজের। সবাই যখন বিশেষ নজরে এক বুক প্রত্যাশা নিয়ে আছে, সে মুহূর্তে তাদের প্রত্যাশায় পানি ঢেলে তন্ময় ছোট কাপটাই থাকা করলার রস ঢকঢক করে খেয়ে ফেলে। যার মানে সে এই প্রশ্নের জবাব দিবে না। যদি আপনি আপনার ডেয়ার বা ট্রুথ কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে শাস্তি হিসেবে আপনায় করলার রস খেতে হবে। সবাইকে নিরাশ দেখালো, বিশেষ করে অরুকে। তন্ময় ঠিক খেয়াল করলো সে তো সর্বক্ষণ এই ইতর মেয়েটাকে ঘুরে ফিরে দেখে। তবে অরুকে বেশিক্ষণ নিরাশ দেখালো না, পরপরই ওকে চিন্তিত দেখালো। হইচই ফেলে উঠে দৌড়ে চলে গেল। ফিরে এলো মিষ্টি নিয়ে। মিষ্টি দেখে তন্ময়ের খেয়াল হলো করলার রস খেয়ে তার মুখটা তেতো হয়ে আছে, জিহ্বা চলছে না যেন। অরু মিষ্টির প্লেট বাড়িয়ে দিতেই তন্ময় নিল। কাঁটা চামচ দ্বারা একটা মিষ্টি মুখে পুরে নিল ঝটপট। সবেদা বেগম ট্রেতে সকলের জন্য কমলার জুস নিয়ে এসেছে। প্রত্যেকের হাতে কাচের গ্লাস ধরিয়ে সে দাঁড়িয়ে রইল। বাচ্চাদের খেলা দেখবে। কতদিন পর সবগুলোকে একসাথে দেখছে, বিশেষ করে তার মেয়েটাকে। এবার তন্ময় বোতল ঘোরালো। বোতলের মুখ গিয়ে ঠেকলো আকাশের দিকে। তন্ময় প্রশ্ন করলো, ট্রুথ নাকি ডেয়ার? আকাশ ভুলেও ট্রুথ নেবে না, সে সাহসিকতার পরিচয় দেবে। তাই নিঃসংকোচে বলল, ডেয়ার। তন্ময় নিচের ঠোঁটে দাঁত চেপে হাসে। হাসিটুকু দেখে ঘাবড়ে ওঠে আকাশ, আর্তনাদ করে বলে, ভাই অদ্ভুত কিছু করতে বলিস না প্লিজ। তন্ময় চোখ মেরে বলে, মায়ের শাড়িটা পরে একটা ডান্স চাই। মুহূর্তেই হইচই পড়ে গেল। অরু আর রুবি ছুটেছে সবেদা বেগমের শাড়ি আনতে। সাবিহা ফোন বের করেছে ভিডিও করবে। লিভিং রুমের টিভিতে মুন্নি বদনাম হয়ে গানটা প্লে করা হয়েছে। অন্যদিকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আকাশ, চোখ মুখে হতাশা। তার বেলায় এত জঘন্য কূটনৈতিক আচরণ কেন? এ তো অন্যায়।
আজ ওয়েদার আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল বৃষ্টি নামবে। সন্ধ্যার খুব করে ঝড়ঝাপটা শুরু হয়েছে। তীব্র বাতাস, একটু আগে বাতাস থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। ওয়েদার খুব ঠান্ডা। ওয়েদার ডিমান্ড দাঁড়ালো গরম গরম খিচুড়ি আর ভর্তা। জবেদা বেগম বাচ্চাদের চাহিদা অনুযায়ী রান্না বসিয়েছেন চুলোয়। আকাশের নাচ শেষ হতেই পুনরায় গোল করে বসা হলো। এইবার অরু তন্ময়ের পাশে এসে বসেছে। সবার মধ্যেও কিভাবে ঢুকে গেল বোঝা মুশকিল। তন্ময় স্পষ্ট অনুভব করছে অরুর ছটফটানি। বৃষ্টি হচ্ছে তো, তাই এখনো অনেক খুশি। বৃষ্টি দেখলেই হলো, মেয়েটা খুশি। খুব পছন্দ করে মেঘলা আকাশ, শীতল বাতাস, তীব্র বর্ষণ। তন্ময়কে প্রায়ই ওকে নিয়ে বেরোতে হতো বৃষ্টির মধ্যে। রাত বিরেত বায়না ধরতো বৃষ্টিতে ঘুরবে। এমনও হয়েছে রাত 2-3টের দিকে ওকে নিয়ে বেরিয়েছে। গাড়ির কাচের সঙ্গে লেপ্টে থেকে বাইরের পরিবেশ মুগ্ধ নয়নে দেখেছে। 4-5 রাউন্ড যাওয়ার পর পুনরায় বোতলের মুখ থামলো তন্ময়ের সামনে। রুবি এই সুন্দর ওয়েদারে একটি রোম্যান্টিক বাংলা শুনতে চাচ্ছিল, তাই তন্ময় ডেয়ার নেওয়ায় সে তার ইচ্ছেতে বলে ফেলল। সাবিহাও খুব করে রিকোয়েস্ট করলো, ভাইয়া প্লিজ একটা গান হয়ে যাক।